আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি আজকে কথা বলবো দুঃখবোধ এবং বিষণ্ণতা এই টপিকটি নিয়ে। মানব জীবনে বিষণ্ণতা। মানুষের জীবনে শুরু কান্না দিয়ে। জন্মেই যদি শিশু কেঁদে না ওঠে তাহলে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ তখন কান্নাই স্বাভাবিক। এই কান্নাকে বলা যায় মনের বিষণ্ণতা ভাব প্রকাশের একটি বিশেষ ভঙ্গি। কিন্তু কেনই বা কান্না আর কেনই বা বিষণ্ণতা? তখন পৃথিবী সম্বন্ধে অভিজ্ঞতার ঝুলি তো প্রায় শূন্য, আর ওই ঝুলিতেই ভরে থাকে সারা জীবনের হাসি ও কান্নার নানা রঙের কারণগুলো। তাহলে এখন জন্মেই কেন কান্না? শিশুর মনের তখনকার অবস্থা এভাবে ভাবা যেতে পারে। এতদিনের একটা অভ্যস্ত অবস্থা থেকে সম্পূর্ণ নতুন অবস্থায় আসার ফলে শরীরে অস্বস্তি, আর সেই অস্বস্তি প্রকাশের ভাষা তো তখনও রপ্ত হয়নি। তাই স্বাভাবিক প্রক্রিয়া কান্নার মধ্য দিয়ে প্রকাশ পায় শিশুর অসহায় ভাব ও প্রতিবাদ। জন্মের সাথে সাথে মায়ের সাথে বিচ্ছিন্ন হওয়ার জন্য জীবনের ওই ধরনের সেপারেশন অ্যাংজাইটির অভিজ্ঞতা। আবার নিজের ওপর নির্ভরতারও প্রথম অভিজ্ঞতা হয় জন্মের পর, কারণ সব রকম শারীরিক প্রক্রিয়া সদ্যজাত শিশুকে নিজে করতে হয়। জন্ম মানে ঝুলির মধ্যে জীবনের অভিজ্ঞতার প্রথম সঞ্চয়। জন্মানোর জন্য মানসিক আঘাত বা বার্থ ট্রমা প্রথম অন্ধকার থেকে আলোয় উত্তরণ, কিন্তু তখন পৃথিবীর আলো যেন এক অদ্ভুত আধার, অচেনা, অজানা, অবোধগম্য। এর সাথে মনের যেসব অবস্থা জড়িত তাকে কখনো বলি আশঙ্কা, কখনো হতাশা, কখনো উদ্বিগ্নতা, কখনো বা বিষণ্ণতা। বিষণ্ণভাব মনের একটা বিশেষ ধরনের অবস্থা, যার সাথে মানুষের প্রথম পরিচয় জন্মানোর পরপরই। হঠাৎ একটি আলোর ঝলকানি, হঠাৎ সকল স্নায়ু থেকে তথ্য আসা, আর সব কিছু ওলটপালট হয়ে যায়। কোথায় গেল এতদিনের সেই অভেদ্য নিরাপত্তা, নিশ্চিন্ত নির্ভরতা? মনের বিষণ্ণভাবের সাথে এই যে প্রথম দেখা, তার শেষ নেই। বিষণ্ণ ভাব ও বিষণ্ণতা এক নয়। বিষণ্ণতা মানসিক রোগ, যা বেশি মাত্রার বিষণ্ণ ভাবের ফলে হতে পারে। তাই বলে বিষণ্ণ ভাবের মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। বিষণ্ণ ভাবের পরিমাণ বেশি হওয়ার ফলে কারো প্রাত্যহিক জীবনযাপনে যদি অসুবিধা হয় এবং মনের অসুখ সারানোর বিশেষজ্ঞের সাহায্য না নিয়ে যদি তাকে লাগাম ছাড়াভাবে বেড়ে যেতে দেওয়া হয়, তাহলে তার পরিণতিতে ব্যক্তি বিষণ্ণতার রোগের শিকার হতে পারে। তাই বিষণ্ণতার মূল কারণ জানানোর জন্য খুঁজে বের করা দরকার কোথায় মনের বিষণ্ণ ভাবের উৎস। মন খারাপ হওয়ার বা বিষণ্ণ হওয়ার কারণগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কতগুলো কারণ আছে যা নিজের মধ্যেই খুঁজে পাওয়া যায়, যেমন যা চাইছি তা না পেলে, কিংবা যেমনভাবে চাইছি তেমনভাবে না পেলে। আবার মনের ধরন হয়তো এমন যেসব ব্যাপারে হতাশ হতেই হবে, এটা একটা স্থির বিশ্বাস। হতাশা সহ্য করার কিংবা সহজে কাটিয়ে ওঠার ক্ষমতা নেই বা কম আছে, আবেগের বশবর্তী হয়ে কাজ করার প্রবণতা বেশি। আবার এমন সব কারণেও থাকতে পারে যার পেছনে আছে আমি ছাড়া অন্য কেউ বা কিছু দায়ী বলে মনে করছি। যেমন আকাশের মুখ ভার, তাই আমারও মন ভার। আমাকে কেউ অপমান করেছে বলে মনে হচ্ছে, কিংবা আমার সাথে ভালো ব্যবহার করেনি তাই মন খারাপ। কোনো প্রতিযোগিতায় কারো কাছে হেরে গেছি তাই মন খারাপ, মন বিষণ্ণ। মনোবিজ্ঞানীরা বলেন মানুষের চাহিদা অপ্রতুল, অথচ প্রাপ্তির পরিমাণ সীমিত। চাওয়া ও পাওয়ার মধ্যকার ফাঁকি সৃষ্টি করে নানা সমস্যা। কোনো ব্যক্তির যে কোনো প্রকারের ক্ষমতা যতটুকু আছে তাতেই সেটা সীমাবদ্ধ। তার চেয়ে বেশিও নয়, আবার কমও নয়। এই সমস্যাটিকে স্বীকার করে নিলে কাউকে হতাশ হতে হয় না, মন খারাপও হয় না, পরবর্তীকালে বিষণ্ণতার শিকারও হতে হয় না। আর বিষণ্ণতা হয়ে গেলেই তা অবহেলা না করে যদি দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া যায়, তাহলে তা উন্নতির দিকে নিয়ে যায়। মনোচিকিৎসকের পরামর্শ
সহানুভূতি ও চিকিৎসা বিষণ্ণতায় আক্রান্ত রোগীকে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করে, রোগীর মনোবল গড়ে তোলে। ফলে বিষণ্ণতা তার মেজর রূপ নিয়ে মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তার গতি পরিবর্তন করা যায়, হ্রাস করা সম্ভব হয়। বৃদ্ধ বয়সী বিষণ্ণতা। বিষণ্ণতার সাথে বয়স, একাকিত্ব প্রভৃতির কোনো সম্পর্ক নেই। অনেক বৃদ্ধ লোকই সুখী, কর্মঠ এবং তারা তাদের জীবনকে তাদের চারপাশের অন্যদের মতো অর্থবহ এবং সঙ্গতিপূর্ণ করে তুলেছে। অপরদিকে অনেক বৃদ্ধ ব্যক্তি জীবনের প্রাপ্তিকে অপ্রতুল মনে করেন এবং সেটা থেকে তারা বিষণ্ণতায় আক্রান্ত হয়। তথাপি বৃদ্ধ বয়সে বিষণ্ণতা দেখা দিলে স্বাধীনভাবে বসবাস করা চরমভাবে বাধাগ্রস্ত হয়। স্বাস্থ্য পরিচর্যা বেশি মাত্রায় গ্রহণ করতে হয় এবং অকাল মৃত্যু হয়ে থাকে। নিম্নলিখিত কারণে বৃদ্ধ লোকের বিষণ্ণতার ঝুঁকি বেড়ে যায়, যেমন দীর্ঘমেয়াদী অসুস্থতা, দৈনন্দিন কাজের সমস্যা লেগেই থাকা, জ্ঞান শক্তি কমে যাওয়া যেমন ডিমনেশিয়া, সামাজিক স্বাতন্ত্র্যীকরণে আরেকজনের ওপর নির্ভরশীলতা, হঠাৎ অবসর গ্রহণ করা। এবার আমরা জানব চিকিৎসা সম্পর্কে। বিষণ্ণতার চিকিৎসা বয়স্কদের ক্ষেত্রে সাইকোথেরাপি এবং ওষুধ বিষণ্ণতার একটি উত্তম ফলপ্রসূ চিকিৎসা। যেসব বৃদ্ধ ওষুধ নিচ্ছেন তাদের শরীর যদি অতিমাত্রায় সংবেদনশীল হয় এবং তাদের যদি ওষুধের ফলে শরীরের অন্যান্য সমস্যা হয়ে থাকে, তবে সেক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বৃদ্ধ লোকদের চিকিৎসার পাশাপাশি বাড়তি সাহায্যের প্রয়োজন হতে পারে, যেমন ওষুধ গ্রহণের কথা স্মরণ করা। বৃদ্ধ লোকের বিষণ্ণতার ব্যাপারে সাহায্য করতে চেষ্টা করা একটি কঠিন কাজ, কারণ তারা সব সময় তাদের শারীরিক সমস্যার কথা বলেন কিন্তু তাদের মানসিক সমস্যার কথা বলেন না, যেমন ঘুম হয় না, পিঠে ব্যথা ইত্যাদি। কিন্তু আবেগের কথা বলেন না, যা চিকিৎসা খুবই প্রয়োজন। আপনি যদি কোনো বিষণ্ণ লোকের সাথে থাকেন বা এরকম কাউকে চেনেন এবং যদি আপনি তাকে সাহায্য করতে চান, তবে ভদ্রভাবে তাকে আপনার সাহায্য গ্রহণ করতে উৎসাহিত করুন। তাকে বোঝাতে হবে বিষণ্ণতা একটি অতি সাধারণ জিনিস এবং সঠিকভাবে চিকিৎসা করলে এ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। তাকে কথা বলার জন্য চাপ দেবেন না এবং আপনি নিজে ধৈর্যশীল হন। বৃদ্ধ লোকেরা নতুন কিছু করতে চেষ্টা করার পূর্বে বারবার আশ্বস্ত হতে চায়। বিষণ্ণ বৃদ্ধ লোকেরা আরও বেশি আশ্বস্ত হতে চায়। এটা আংশিক সত্য হতে পারে, কিন্তু অনেক ভগ্ন স্বাস্থ্যের অধিকারী লোকও রয়েছেন যারা সুখী। পরিশেষে বলা যায়, তাদের ঠিকমতো পানাহার করতে সাহায্য করুন এবং তাদের সামর্থ্য মতো কর্মঠ করে গড়ে তুলুন। আপনি যদি কোনো বৃদ্ধ লোকের সেবা করেন, তবে পাশাপাশি আপনার নিজের শরীরের প্রতি যত্ন নিতে ভুলবেন না। আপনি যদি অতিরিক্ত চাপ অনুভব করেন, তবে নিজের জন্য এবং যার সেবা করছেন সেই বৃদ্ধ লোকটির জন্য সাহায্য চান। এক্ষেত্রে আপনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা হাসপাতালের কারো সাহায্য নিতে পারেন, যা আপনার কাজে সাময়িক বিরতি দেবে ও আপনার কর্মভার লাঘব করবে। কর্মক্ষেত্রে কিন্তু আমাদের বিষণ্ণতা দেখা দেয়। অধিকাংশ ক্ষেত্রে কাজ আমাদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করে, সামাজিকভাবে সুযোগ এনে দেয় এবং আত্মতৃপ্তি ও সুখানুভূতি সৃষ্টি করে। অন্য কথায়, কাজ বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা কমিয়ে দিতে পারে। তা সত্ত্বেও কোনো কাজ মঙ্গলকরণার্থে কম উপকারী তার একটি বিবরণ দেওয়া যায়। যদিও এ ব্যাপারে অল্প স্বল্পই প্রমাণ পাওয়া যায় যে কর্মক্ষেত্রে হীন অবস্থা বিষণ্ণতা ঘটায়। অপরিমিত কাজ অন্যান্য সমস্যার সৃষ্টি করে, যেমন গৃহের সমস্যা বা কোনো অসুখী পরিণাম, যা বিষণ্ণতা সহায়ক। সুখী ও স্বাস্থ্যবান কর্ম নিশ্চিত করার জন্য কর্মক্ষেত্রে কয়েকটি প্রয়োজনীয় শর্ত হলো: কাজের পরিবেশ ভালো হওয়া, কাজটি এমন হবে যেখানে কর্মীরা তাদের দক্ষতা সর্বোচ্চ ব্যবহার করবে এবং তাদের দক্ষতা বাড়াতে পারবে। সে ধরনের কাজ যাতে কল্পনা ও সৃষ্টিশীলতা দরকার হয়। মনিবের সমর্থন থাকা, অর্থাৎ এমন মনিব প্রয়োজন যিনি দাম্ভিক বা সমালোচক নন। আপনি যতটুকু করতে চান তার সম্বন্ধে পরিষ্কার ধারণা ও এই ধারণা বাস্তবায়নে যতটুকু সাহায্যের প্রয়োজন। দ্রুত অনুধাবন করুন। বেশিরভাগ কর্মী এমন বিষণ্ণতায় ভুগে থাকেন যার চিকিৎসা হয় না, কারণ তারা মনে করেন তাদের সমস্যার কথা জানালে তাদের চাকরি চলে যাবে, তাদের শাস্তি পেতে হবে, সেজন্য তারা তাদের সমস্যার কথা জানান না। তাছাড়া অনেকেই ধারণা করেন যে বিষণ্ণতা রোগের চিকিৎসা নেই
ব্যবস্থাপক হিসেবে আপনার দায়িত্ব হলো ব্যবসায়ের জন্য কী কী প্রয়োজন সেদিকে নজর দেওয়া। যদি কোনো ব্যক্তিগত সমস্যা কোনো কর্মীর কর্মদক্ষতা কমিয়ে দেয় বা এ কারণে তিনি যদি তার কাজ ঠিকমতো করতে না পারেন, তবে তাকে সাহায্য করা আপনার কর্তব্য। বিষণ্ণতা রোগ নির্ণয় ও চিকিৎসা করা আপনার কর্তব্য নয়, কিন্তু কর্মক্ষেত্রে বাধাস্বরূপ কারো কোনো সমস্যা নির্ণয় করা আপনার কর্তব্য। এর অর্থ এটা হতে পারে প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ অনুষ্ঠানে বা পেশাগত স্বাস্থ্য বিভাগে তা সম্পর্কে জ্ঞাত করা আপনার দ্রুত মধ্যস্থতা চিকিৎসার সফলতার মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। চিকিৎসার জন্য প্রয়োজন হলে উক্ত কর্মীর কাজের সময় কমিয়ে বা বন্ধ করে আপনি তাকে সহায়তা করতে পারেন। সম্ভব হলে কর্মীর কাঙ্ক্ষিত কাজে তাকে ঢুকিয়ে দিয়ে তার কাজকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পারেন। কাজের পরিবেশ কেমন সেদিকে নজর দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। কর্মীদের জন্য একটি স্বাস্থ্যকর এবং চাপহীন কর্মসংস্থান নিশ্চিত করা আপনার কর্তব্য। কিভাবে নিজেকে সাহায্য করবেন? যদি আপনি বিষণ্ণতা অনুভব করেন, তবে এ ব্যাপারে উপদেশ পেতে চেষ্টা করুন। আর আপনার প্রতিষ্ঠানও আপনাকে সাহায্য করতে পারে বা আপনি নিজেও বাইরে থেকে সাহায্য নিতে পারেন। আক্রান্ত হলে ডাক্তারের শরণাপন্ন হন। যাই করুন না কেন, কাজকর্ম ঠিকমতো করা কখনো বন্ধ করবেন না। যেসব কাজে আপনি সমর্থ তা সবই করতে পারেন, এমনকি আপনার দৈনিক রুটিন কাজও। কিছু না করা এবং বিছানায় শুয়ে থাকা আপনার যোগ্যতাবিহীন অনুভূতিকে আরও জটিল করবে এবং আপনার মনকে বিষণ্ণ করতে সাহায্য করবে। আপনার বন্ধু কি বিষণ্ণ? আপনি যদি কারো এরকম কোনো লক্ষণ দেখেন, তবে তার সাথে কথা বলুন এবং তাকে সাহায্য গ্রহণ করতে উৎসাহিত করুন। যাদের মনের অক্ষয়িত বিষণ্ণ অবস্থা যা কয়েক সপ্তাহ ধরে চলছে এবং কমার কোনো লক্ষণই নেই, যারা প্রকৃতপক্ষে জীবনকে উপভোগ করতে পারছে না বা যারা সব সময় বিমর্ষ অবস্থায় থাকে, তাদের দেখে আপনি বুঝতে পারবেন তাদের সাহায্য করার প্রয়োজন কি না। আত্মহত্যা এবং বিষণ্ণতা। যদিও বেশিরভাগ মানুষই যারা বিষণ্ণতায় ভুগছে তারা আত্মহত্যা করতে চায় না বা করার চেষ্টা করে না, তবুও আত্মহত্যা করতে চায় এমন লোকের সংখ্যা কিন্তু 15%। পুরুষদের চেয়ে মহিলাদের আত্মহত্যার প্রবণতা 3 গুণ বেশি। কিন্তু পুরুষরা আত্মহত্যার জন্য মহিলাদের চেয়ে বেশি মারাত্মক জিনিস যেমন বন্দুক, পিস্তল ব্যবহার করে বলে তারা তুলনামূলকভাবে বেশি সফলভাবে তা সম্পন্ন করে। কে আত্মহত্যা করবে তা কেউ আগে থেকে সঠিকভাবে বলতে পারে না, কিন্তু এর সম্ভাব্য চিহ্ন রয়েছে। এগুলো হলো অন্য লোকজন থেকে দূরে দূরে থাকা এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন অবস্থায় থাকা, ব্যক্তিত্বের পরিবর্তন, সাম্প্রতিককালে কোনো মানসিক আঘাত যেটা সংঘটিত হয়েছে, প্রিয় বস্তুর দাবি ত্যাগ করা, প্রায়শই মদ্যপান করা এবং নেশা করা, নিজের ব্যক্তিগত বা পারিবারিক আত্মহত্যার প্রবণতার ইতিহাস থাকা, চিরকুট লেখা, সবার নিকট থেকে ক্ষমা চেয়ে নেওয়া, ওষুধ সংগ্রহ করা, আত্মহত্যার কথা কাউকে বলা বা ইচ্ছে প্রকাশ করা। এটা লক্ষণীয় যে কিছু কিছু মানুষের প্রত্যক্ষভাবে আত্মহত্যার চিন্তা থাকে না, অর্থাৎ তারা বসে বসে ভাবে না আমি মরতে চাই, বরং তাদের আত্মহত্যার চিন্তা হয় নিষ্ক্রিয়। একজন মানুষ মৃত্যু চিন্তা করতে পারে এবং মনে করতে পারে জীবনটা কিছুই না। যেমন আপনি যেমন আপনি আড়ি পেতে কাউকে বলতে শুনলেন আমি উপরতলার বারান্দা থেকে নিচে দেখছি কিন্তু কেন লাফ দিচ্ছি না। এটা এক ধরনের আত্মহত্যামূলক চিন্তা এবং তারা কাজটা সত্যি সত্যি একসময় করে বসবে। কোনো বিষণ্ণ ব্যক্তিকে যদি আপনি চেনেন এবং যদি মনে করেন যে তিনি আত্মহত্যাপ্রবণ, তবে তার সাথে কথা বলুন। তাকে জরুরি ভিত্তিতে মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করিয়ে দিন। এটা ভাববেন না যে তারা আত্মহত্যাপ্রবণ কিনা তা তদন্ত করার মাধ্যমে আপনি তাদের উৎসাহিত বা বিব্রত করছেন। এটা অতি সত্য কথা। আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের সাহায্যের প্রয়োজন এবং বেশিরভাগ বিষণ্ণ লোকের সম্বন্ধে কেউ কিছু জানতে চাইলে এবং তারা তাদের সম্বন্ধে কাউকে কিছু বলতে পারলে এ থেকে মুক্তি পায়। দুঃখ ও বিষণ্ণতা। দৈনন্দিন জীবনে আমরা মৃত্যু নিয়ে বেশি কথা বলি না, তাই কীরকম দুঃখ পাওয়া যায় এবং কি আশা করা যায় তা শেখার সুযোগ খুবই কম। তাই মাঝে মাঝে বিষণ্ণতার সাথে দুঃখকে আমরা গুলিয়ে ফেলি। তাছাড়া মাঝে মাঝে বিষণ্ণতা চিকিৎসা করা হয় না, কারণ দুঃখের জন্য মানুষ এই ভুলটা করে। কি আশা করা যায়? হঠাৎ করে মৃত্যু হওয়ায় বেশিরভাগ লোকই নীরব হয়ে যায়। তা সেই মৃত্যুটা আকস্মিক বা অনাকস্মিক যাই হোক না কেন, প্রকৃতপক্ষে যা ঘটেছে তা তারা বিশ্বাস করতে পারে না। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর, বিশেষত দাফন কাফনের পর,
সংঘটিত বাস্তবতা থেমে যেতে থাকে এবং একটি সুগভীর দুঃখবোধ সংঘটিত হতে পারে। যদিও এটা একটা বেদনাদায়ক সময়, তবুও এটা স্বাভাবিক এবং স্বাস্থ্যকর অভিজ্ঞতা। আপনি যদি দুঃখ ভোলার জন্য দাফন কাফনে না যান, তবে আপনি আরও কষ্ট অনুভব করবেন। সময় গড়ানোর সাথে সাথে ওই ব্যক্তি সম্বন্ধে আপনি উৎসুক বা উদ্বিগ্নতা অনুভব করতে পারেন। রাগান্বিত মনোভাবও স্বাভাবিক, বিশেষত ডাক্তারের ওপর, যারা এই ব্যক্তিদের চিকিৎসা করতে ব্যর্থ হয়েছেন। মানুষের মধ্যে তখন স্বাভাবিকভাবে অপরাধবোধ জন্মে যখন সে ভেবে দেখে যে ওই ব্যক্তি যখন জীবিত ছিলেন তখন তাকে যা বলা উচিত ছিল কিন্তু তা বলিনি। দুঃখজনক ঘটনার পরে অথবা এমন পরিবেশ যা থেকে আপনি মুক্তি চান, এরকম ঘটনা শেষে আপনার অপরাধবোধ হতে পারে। এইসব অনুভূতির সবগুলোই স্বাভাবিক এবং আশান্বিত। বিভিন্ন লোকের ওপর বিভিন্নভাবে তা দেখা যায়। আপনি যদি পূর্বে কোনো দুঃখবোধ করেন, তবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন। এটা একটা ইতিবাচক এবং স্বাস্থ্যকর চিহ্ন। কখন সাহায্য পেতে চেষ্টা করবেন? মানব জীবনে দুঃখ হচ্ছে এমন একটি ব্যাপার যা চলে যায় আবার ফিরে আসে, আবার যায় আবার আসে। দুঃখের অনুভূতি ঢেউয়ের মতো এসে আপনাকে আপনার প্রিয়জন হারানোর কথা স্মরণ করে বিষণ্ণ করে। তখন আপনার উপসর্গগুলো থেকে যায় অথবা দিনের একই সময় পরিবর্তিত হয়। এক সপ্তাহ পরও যদি আপনি ঘুমাতে না পারেন এবং দৈনন্দিন জীবনে দায়িত্ব পালনের নানা জটিলতা দেখা দেয় বা যদি আত্মহত্যার প্রবণতা জন্মে, তবে আপনার কোনো মনোচিকিৎসকের সাহায্য প্রয়োজন। কিশোর বয়সে বিষণ্ণতা নিয়ে কথা বলি। কিশোর কিশোরীদের দীর্ঘমেয়াদী যে কোনো রোগ মানসিক সমস্যা সৃষ্টি করে। এই রোগগুলো প্রাপ্তবয়স্কদের মতো লক্ষণ প্রকাশ করে না। দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যাপারটি সাময়িক নয়। দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত কিশোর কিশোরীরা বুঝতে পারে এ রোগ তাদের সহজে ছাড়বে না। এই ভাবনার ফলে মনস্তাত্ত্বিক অবস্থা আরও খারাপ আকার ধারণ করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত তারা প্রথমে স্বীকার করতে চায় না যে তারা অসুস্থ। পরবর্তীকালে যখন এই ব্যাপারটা মেনে নিতে হয় তখন কিশোর কিশোরী হয়ে ওঠে রাগী, উত্তেজিত এবং হতাশ। কিশোর বয়সীরা দ্বৈত ব্যবহার করে থাকে। একদিকে শারীরিক সমস্যার জন্য তারা মা-বাবা ও ডাক্তারের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে, আরেকদিকে তাদের মধ্যে স্বাধীন চেতনাবোধ কাজ করে। বন্ধু-বান্ধবের সাথে বিভিন্নভাবে মিশতে চেষ্টা করে। কিশোর-কিশোরী যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত তারা অনেক সময় ওষুধ নিয়মিত খায় না বা কম খায়, ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। দীর্ঘমেয়াদী রোগ লেখাপড়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ সময় ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না, ফলে একাকিত্ব বাড়ে, নিজেকে অপরের চেয়ে অন্যরকম মনে করে। এই সময় বাবা মায়ের উচিত হবে তার সন্তানকে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতার জন্য চিকিৎসা চালিয়ে যাওয়া। দীর্ঘমেয়াদী অসুস্থতায় বা হাসপাতালে থাকাকালীন সময়ে তারা নতুন কিছু শিখে নিতে পারে, বিদেশি ভাষা চর্চা করতে পারে। এগুলো তাকে মানসিকভাবে সচল থাকার জন্য সাহায্যকারী হিসেবে কাজ করবে। প্রতিটি মা-বাবারই উচিত তার এই দীর্ঘমেয়াদী অসুস্থতায় আক্রান্ত সন্তানকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া, তার যত্ন নেওয়া, তাকে আশ্বস্ত করা, তার প্রতি মায়া, মমতা, স্নেহ প্রকাশ করা এবং তার মনোবল বাড়ানোর চেষ্টা করা। এই সময় তাদের কোনো রকম মনে কষ্ট সৃষ্টিকারী কথা বলা যাবে না, অযথা ধমকানো, তার রোগের জন্য তাকে দোষারোপ করা যাবে না। কিশোর কিশোরীদের মাঝে প্রায়ই উত্তেজিত অবস্থা দেখা যায়। বাবা মা প্রায়ই অভিযোগ করে থাকেন, আমার সন্তানটি হঠাৎ করে উত্তেজিত হয়ে যায়, জিনিসপত্র ভাঙচুর করে। উত্তেজিত ব্যবহার এতটা হয় যে তারা ভীষণভাবে রাগী হয়ে যায়, শারীরিক উগ্রতা প্রকাশ করে, মারামারি করে, এমনকি কোনো কোনো ছেলে মেয়ে নিজের ক্ষতি করে, আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করে থাকে। কিশোর কিশোরীদের এরকম উত্তেজিত ব্যবহার বা আচরণের জন্য একটি কারণই দায়ী নয়, একাধিক কারণ যুক্ত থাকতে পারে। যেমন যদি বাড়িতে বেশি ভায়োলেন্স থাকে, সমাজে যদি ভায়োলেন্স বেশি থাকে, ভায়োলেন্সপূর্ণ মুভি সিনেমা বেশি পরিমাণে টিভিতে কম্পিউটারে দেখে থাকলে, ভায়োলেন্সপূর্ণ অত্যধিক গেম খেলে, পূর্বের রাগান্বিত ব্যবহার বা উত্তেজিত ব্যবহার, শারীরিকভাবে নির্যাতিত হয়ে থাকলে, যদি সে যৌনভাবে নির্যাতিত হয়ে থাকে, বংশানুক্রমিক রাগ যদি বেশি থাকে, ড্রাগ বা মদে আসক্ত থাকলে, বাড়িতে যদি মানসিক চাপ বেশি থাকে, মস্তিষ্কে যদি আঘাত থাকে, যদি কোনো বড় ধরনের মানসিক রোগ থাকে।
কিশোর কিশোরীর আচরণগত সমস্যা একটি জটিল সমস্যা। কিশোর কিশোরীরা এ সময় নীতিগত কোনো বাধা বা সামাজিক কোনো আচরণবিধি মেনে চলেন না বা মেনে চলতে চায় না। এদেরকে প্রায়ই বদমাশ, দুষ্ট বা বেয়াদব ইত্যাদি নামে অভিহিত করা হয়। এগুলো ঠিক নয়। কিশোর কিশোরীরা আচরণগত সমস্যা আক্রান্ত হলে তাদের আচার-আচরণে পরিবর্তন দেখা যায়। এ সময় দেখা দেয় বিভিন্ন উপসর্গ। মিথ্যা কথা বলা বা গালিগালাজ করা, বড়দের সাথে খারাপ ব্যবহার করা, বড়দের সম্মান না করা, ছোটদের স্নেহ মমতা না করা, মারধর করা, জীবজন্তু বা পশু-পাখির সাথে নিষ্ঠুর আচরণ করা, অন্যের জিনিস না নেয়া, অন্যের জিনিস না বলে নেয়া বা চুরি করা, সেক্সের প্রতি অত্যধিক উচ্ছৃঙ্খল হয়ে ওঠা, যৌনতায় উগ্র হয়ে ওঠা, ঘরের দামি জিনিসপত্র ভাঙচুর করা, কোনো কিছুতে আগুন লাগিয়ে দেয়া, সামাজিক রীতিনীতি না মানা বা ভঙ্গ করা, উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা, অস্ত্রের দ্বারা হুমকি দেয়া। অনেক কিশোর কিশোরী অনেক সময় নিজ স্বার্থে মিথ্যা কথা বলে থাকে দায়িত্ব এড়ানোর জন্য। মা বাবার উচিত সন্তানদের সাথে এ ব্যাপারে কথা বলা এবং তাদের সততার প্রয়োজনীয়তার বিষয়ে জ্ঞানদান করা। অনেক সময় কিশোর কিশোরী মনে করে মিথ্যা বলা খারাপ নয়। যখন সে তার বন্ধুদের মনে আঘাত দিতে চায় না তখন মিথ্যা বলে। আবার কেউ কেউ নিজের ব্যক্তি স্বার্থ রক্ষায় ও মা বাবার মনে আঘাত না দিতে চাওয়ার জন্য মিথ্যা কথা বলে থাকে। যেমন রাত করে বাড়ি ফিরে মিথ্যা কথা বলে, আবেগগত সমস্যার জন্য তারা মিথ্যা বলে থাকে যদিও তারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য জানে। তবু বিশ্বাসযোগ্য করে মনোযোগ আকর্ষণ করার জন্য তারা মিথ্যা কথা বলে অনেক সময়। অনেকে আবার সারাক্ষণ মিথ্যা কথা বলতেই থাকে। কিশোর কিশোরীরা সত্য ও মিথ্যা বলাটা সাধারণত বাড়িতেই রপ্ত করে থাকে। প্রথম মা বাবা ছেলে মেয়েদের মিথ্যা কথা বলা সম্পর্কে খুব একটা আমলে আনেন না বা গ্রাহ্য করেন না। তারা মনে করেন যে মিথ্যা কথা বলা একটা বয়স পর্যন্ত মারাত্মক কোনো সমস্যা নয়। এটা ঠিক নয়। তবে ৩ থেকে ৫ বছর বয়স পর্যন্ত বানিয়ে বানিয়ে গল্প বলা বা মিথ্যা বলা স্বাভাবিক। কারণ তাতে এরা মজা পায়, অন্যরা বাহবা দেয়। পরবর্তীকালে এই অভ্যাস ত্যাগ করা অনেকের বেলাতেই সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ বাস্তব ও কল্পনার মধ্যকার পার্থক্য বুঝতে তাদের কষ্ট হয়। মা বাবা, শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধবদের চাহিদা মেটাতে কিশোর কিশোরীরা অনেক সময় মিথ্যা কথা বলে। এটি তারা ইচ্ছা করে বলে তা নয়, কিছুটা বাধ্য হয়ে বলে। তবে এরকম ইচ্ছা অনিচ্ছা প্রয়োজনে অপ্রয়োজনে ছোট কিংবা বড় মিথ্যা বলার প্রবণতা তৈরি করে। এইসব পরিস্থিতিতে মা বাবার যা করা প্রয়োজন তা হলো বাড়িতে এবং সমাজে সত্যতার প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে হবে। কিশোর কিশোরীদের সাথে বাস্তবতা নিয়ে আলোচনা করা, বিশ্বাস অবিশ্বাস, সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়ে দিতে হবে। মিথ্যার বিকল্প ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করতে হবে। এত কিছুর পরে যদি মিথ্যা বলার ধরন হয় মাত্রাতিরিক্ত, ক্ষতিকর ও বারবার ঘটে তাহলে মনোচিকিৎসকের সাহায্য নেওয়া প্রয়োজন। সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে শতকরা ২০ ভাগেরও অধিক তরুণ-তরুণী ইমোশনাল ডিসঅর্ডার বা আবেগের সমস্যা রয়েছে এবং এদের দ্বারা আত্মহত্যার মতো কঠিন কিছু ঘটে যেতে পারে। তরুণ-তরুণী ছেলেমেয়েদের আত্মহত্যার প্রবণতা থাকলেই যে বিষণ্ণতা থাকবে তা নয়, তবে বিষণ্ণতা থাকলে আত্মহত্যার ঝুঁকি বেড়ে যায়। বেশিরভাগ আত্মহত্যা ১৫ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে বেশি দেখা যায়। কিশোর-কিশোরীর আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয় যে ফ্যাক্টরগুলো সেগুলো হলো পারিবারিক দ্বন্দ্ব, বাবা-মায়ের মধ্যে অবনিবনা, নিত্যদিনের ঝগড়া, সঙ্গীর সাথে ঝগড়া, যৌনতার অপব্যবহার এবং বিচ্ছেদ ইত্যাদি। কিশোর-কিশোরীদের মধ্যে বিভিন্ন রকমের মানসিক সমস্যা দেখা দিতেই পারে, সেজন্য তাদের অযথা বকাঝকা করলে চলবে না, বরং তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের সান্ত্বনা দিন, ভালোবাসা দিন এবং একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। এবার কথা বলবো বিষণ্ণতার ওষুধ এবং ইসিডি। কোনো ক্ষেত্রে ওষুধপত্রের সাহায্যে চিকিৎসা যথেষ্ট ফলপ্রসূ হয় না। অনেক সময় খুবই অপর্যাপ্ত পরিমাণে স্বল্প সময়ের জন্য ওষুধ ব্যবহার করা হয়, যার ফলে রোগের উপলক্ষগুলো দূরীভূত হয়। যদি না পারপার্শ্বিক দেখা যায় তবে ধীরে ধীরে ওষুধের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করা উচিত এবং সেই মাত্রায় ওষুধটি ৪ থেকে ৫ সপ্তাহ ব্যবহার করার পরই বোঝা যায় যে ওষুধটি কাজ করছে কি না। আবার যদি অল্প ওষুধেই রোগীর উন্নতি সাধন হয় তবে সেই পরিমাণে ওষুধটি চালিয়ে যাওয়া উচিত। যদি সমস্ত চেষ্টা সত্ত্বেও রোগী সুস্থ বোধ না করে তবে রক্তে ওষুধটির পরিমাণ নির্ধারণ করে দেখা যেতে পারে। মানসিক অবসাদ বা বিষণ্ণতার ওষুধপত্র সঠিক মাত্রায় ব্যবহার করা প্রয়োজন এবং এর সময়সীমা হচ্ছে রোগ উপশমের পর প্রায় ৬ মাস থেকে ১ বছর। একথা মনে রাখা বিশেষ প্রয়োজন যে যেসব রোগী কিছুদিন ওষুধ খাওয়ার পর হঠাৎ করে ওষুধ বন্ধ
করে দেন, তারা কিন্তু নিজেদের খুবই বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। কারণ সেসব ক্ষেত্রে আবার রোগের লক্ষণগুলো পুনঃপ্রকাশিত হয় এবং তখন চিকিৎসা আরও কঠিন ও বিলম্বিত হয়ে পড়ে। তাই মনোচিকিৎসক বা ডাক্তারের মতামত ছাড়া কখনো ওষুধ বন্ধ করা উচিত নয় এবং সঠিক সময়ের পরে ডাক্তার নিজেই ধীরে ধীরে ওষুধটিকে প্রথমে কমিয়ে আনেন এবং তারপর বন্ধ করে দেন। হঠাৎ ওষুধ গ্রহণ বন্ধ করলে নানা ধরনের সমস্যা হতে পারে। TCA বা ট্রাইসাইক্লিক বা টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস গ্রুপের আলোচনায় বলা হয়েছিল যে যদি কোনো একটি ওষুধে কাজ না করে তবে এর সাথে কিছু অন্য ওষুধ যোগ করা হয়। অন্য গ্রুপের ওষুধের সাথে এই যুক্ত চিকিৎসা সম্ভব প্রধানত লিথিয়াম, লিথোরিন বা L-ট্রিপটোফ্যান যোগ করা হয়। আর যদি তাতে কাজ না দেয় তবে অন্য গ্রুপের কোনো ওষুধের ব্যবহার করা প্রয়োজন। ECT সম্পর্কে পূর্ণাঙ্গ ও বিশেষণ ছাড়া বিষণ্ণতা চিকিৎসা আলোচনা সম্পূর্ণ অর্থহীন ও অসম্পূর্ণ। ECTর গোড়ার কথা দিয়ে শুরু করা যাক। 1934 সালে লাজলো জন মেজুনা ক্যাটাটনিয়া এবং সিজোফ্রেনিয়া রোগের চিকিৎসা ওষুধের সাহায্যে খিঁচুনি সৃষ্টি করে রোগীর উন্নতি ঘটান। প্রথমে ক্যাম্ফর এবং পরে ইন্ট্রাভেনাস এন্ট্রেরাজল ব্যবহার করে তিনি খিঁচুনি তৈরি করেন, তবে তার সমস্ত গবেষণাটাই ছিল সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। এরপর উগো সেরেলিতি এবং লুসিও ভিনি প্রথমবার এই পদ্ধতি প্রয়োগ করলেন এপ্রিলে 1938 সালে রোম শহরে। প্রথম দিকে অনেক ক্ষেত্রে হাড় ভাঙার সম্ভাবনা থাকতো, তাই পরে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হতে থাকলো যাতে মাংসপেশির অধিক সংকোচন না ঘটে, যেমন সুকিনোকোলাইন, যার ব্যবহার 1951 সালে আরম্ভ হয়। এই শক থেরাপি আমাদের চলচ্চিত্র এবং অন্যান্য গণমাধ্যম এক ভয়ঙ্কর ও বিপজ্জনক ব্যবস্থায় পরিণত করেছে। কত সিনেমায় দেখা যায় খলনায়ক তার সহকারী নায়ক নায়িকা বা তাদের আত্মীয়-স্বজনকে শক দিয়ে পাগল করে দিচ্ছে। আর আজ তাই আমাদের মতো অর্থনৈতিকভাবে পেছনের সারির দেশে একটি যথাযথ এবং সস্তা চিকিৎসা পদ্ধতি কিছুটা ব্রাত্য হয়ে রয়েছে মস্তিষ্কের মধ্যে অবস্থিত বিভিন্ন গ্রাহকের ওপর কাজ করে এবং তাদের কারো ক্ষমতা বাড়িয়ে আর কারো কমিয়ে স্নায়ুতন্ত্রের প্রায় সমস্ত কোষকে আন্দোলিত করে এক ব্যাপক খিঁচুনি ঘটায় ECT, যার ফলে মানসিকভাবে অবসন্ন রোগী খুবই দ্রুত গতিতে এবং নিশ্চিতভাবে উন্নতি লাভ করে। বিশেষত আত্মহননের ইচ্ছা যাদের মধ্যে প্রবল, তাদের ক্ষেত্রে এটা এক অমোঘ চিকিৎসা। আবার যারা উত্তেজিত বা নিঃসাড়, যারা ওষুধ বা অন্য চিকিৎসায় ফল পাননি, তাদের ক্ষেত্রেও এর অবদান অবিসংবাদী। ওষুধে কাজ হয়নি এবং এমন 100 জন রোগীর প্রায় 70 জনই ECTতে উপকার পায়। আবার অনেক ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে এমন পরিবর্তন সাধিত করে যে ওষুধ আগে কাজ করতো না, ECT পরবর্তীকালে কাজ করতে আরম্ভ করে। বিষণ্ণতার ক্ষেত্রে প্রতি সপ্তাহে 2 থেকে 3টে ECT দেয়া যায়। সব মিলিয়ে 6 থেকে 12টা, এমনকি 20টি অবধি ECTও দেওয়া সম্ভব। অনেক ক্ষেত্রে বেশ কিছুদিন ECT দেয়া হয়ে থাকে, যাকে বলা হয় মেইনটেন্যান্স ECT। কিছু বছর আগেও বহু ক্ষেত্রে ECT দেয়া যেত না, তবে আজ বোধহয় তাদের সংখ্যা খুবই সীমিত যেসব ক্ষেত্রে ECT ব্যবহার করা যায় না। বাইপোলার ডিসঅর্ডার হলো, যাই হোক, আমরা এখন বিষণ্ণতা নিয়ে কথা বললাম। আশা করি বিষণ্ণতা সম্পর্কে কিছু ইনফরমেশন আমি দিতে পারলাম। সবাইকে ধন্যবাদ।